আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের হচ্ছে ক্লাস নাম্বার 4। এর আগে আমি আরো 3টি ক্লাস করিয়েছি এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে আপলোড করে রেখেছি প্লেলিস্ট আকারে। আপনারা সেখানে যেয়ে পুরো ক্লাসগুলো দেখতে পারবেন। এবং এখানে একটা মানে খুবই খুশির বিষয় হচ্ছে যে আমি পুরো একটা ফুল কোর্স ইউটিউব এবং ফেসবুক পেজে আপলোড করব সম্পূর্ণ ফ্রিতে, যাতে করে আপনারা ইংরেজিতে কথা বলা শিখতে পারেন। তবে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমার ক্লাসগুলো মেনে মেনে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনি কিন্তু আমার মতো ইংরেজিতে কথা বলতে পারবেন। আর আমি কিরকম কথা বলতে পারি, ইনশাল্লাহ আপনি আমার ইউটিউব এবং ফেসবুক পেজে ঢুকে আমার মিনি ব্লগগুলো দেখতে পারেন, তাহলে আপনার ধারণা নিতে পারবেন। আশা করি আমার কথা মতো কাজ করলে ইনশাল্লাহ কথা বলবেন, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, কথা না বলে ক্লাসটা শুরু করা যাক। ক্লাস 4 আজকে আমরা আলোচনা করব হ্যাভ ভার্বস ইন স্পোকেন। হ্যাভ, হ্যাজ, হ্যাড। দ্যাট মিন্স হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড মূলত কি অর্থে ব্যবহার করা হয়, কেন আমরা এটা স্পোকেন ইংলিশে ব্যবহার করব। মনে রাখবেন, আপনি যে সারাদিন কথা বলেন তার অনেক অনেক সেন্টেন্স বা বাক্য আছে যেগুলো আপনার হ্যাভ ভার্ব দিয়ে প্রকাশ করতে হয়। এখন আপনি আমি কথাই বলি না, অত সেখানে হ্যাভ ভার্ব তো বিলাসিতা। ঠিক আছে, আমরা তো ইংরেজিতে কথাই বলতে পারি না। তাহলে চলুন শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড মূলত অধিকার থাকা অর্থে বোঝায়। যেমন আমার একটা কলম আছে, আই হ্যাভ আ পেন। আমার একটা কলম ছিল, আই হ্যাড আ পেন। তার একটা কলম আছে, হি হ্যাজ আ পেন। তার মানে এই তিনটার অর্থ একই। কিরকম অর্থ? কোনো কিছু থাকা বা মালিকানা অর্থে বোঝায়। ঠিক আছে, তখন এরা কি হয়, বাক্যে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব হিসাবে বাক্যে ব্যবহার হয়। ঠিক আছে, এরা অক্সিলারি ভার্ব হিসাবেও ব্যবহার হতে পারে। তখন এদের আসলে নিজস্ব কোনো অর্থ থাকে না। যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হবে তখন এদের কোনো অর্থ থাকে না। ঠিক আছে, ওকে। তারপর দেখেন, অক্সিলারি ভার্ব কখন হয়? অক্সিলারি ভার্ব হিসেবে ওদের বসলে ওদের কোনো অর্থ থাকে না, এটা আমি আগেই বলে ফেলছি, তাও লিখে রাখছি বোঝার জন্য। আর প্রিন্সিপাল যখন হয়, প্রিন্সিপাল ভার্ব যখন হয়, হ্যাঁ, এদের অর্থ মালিকানাধীন কিছু একটা বোঝায়। ঠিক আছে, ছিল বা আছে এরকম কিছু বোঝাই। ঠিক আছে, যে আমি দেখি একটু আগে বললাম আর কি। ঠিক আছে, তারপরে হ্যাভ ভার্বের বিভিন্ন রকম ফর্ম হয়। প্রেজেন্ট টেন্সে কি হয়? হ্যাভ এবং হ্যাজ হয়। পাস্ট টেন্সে কি হয়? হ্যাড হয়। এবং ফিউচার টেন্সে কি হয়? ফিউচার টেন্সে উইল হ্যাভ হয়। তার মানে এই সবগুলাকে বলা হয় হ্যাভ ভার্ব। ঠিক আছে, এই সবগুলাকে কি বলা হয়? এই সবগুলাকে হ্যাভ ভার্ব বলা হয়। ঠিক আছে, এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কোথায় হ্যাভ বসাবো, কোথায় হ্যাজ বসাবো। এখানে তো দুইটা দিয়ে রাখছেন, তাহলে কোনটা কখন বসাবো? দেখেন, সমাধান নিচে রেখেছি। শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে, মনে রাখবেন, শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে এই হ্যাজ নিয়ে প্রবলেমটা হয়। শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলা? হি, শি, ইট এবং কোনো কিছুর নাম। যদি এগুলা দেখেন, এগুলা চোখ বন্ধ করে আপনি ডিফাইন করবেন থার্ড পারসন সিঙ্গুলার। আর যদি এই থার্ড পারসন সিঙ্গুলার গুলো প্রেজেন্ট টেন্সে, শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে বসে, তাহলে আপনার কিন্তু ভার্ব ব্যবহার করতে হবে হ্যাজ। ঠিক আছে, যদি ব্যবহার করতে হয় তাহলে হ্যাজ ব্যবহার করতে হবে। আর বাকি ক্ষেত্রে হ্যাভ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। যেমন প্রেজেন্ট টেন্সে আই, উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের সাথে কি ব্যবহার করা হয়? প্লুরাল সাবজেক্টের সাথে অলওয়েজ ব্যবহার করা হয় হচ্ছে হ্যাভ। আপনি যদি হ্যাজটা জানতে পারেন বা বুঝতে পারেন হ্যাজ কোথায় কোথায় ব্যবহার করা হয়, তাহলে হ্যাভ বাকি সবগুলোতে, সেটা জানার প্রয়োজন নেই। আর হ্যাড দেখেন, হ্যাড ইজ এ ফার্স্ট টেন্স, এটা সকল সাবজেক্টের সাথেই বসে। ঠিক আছে, দেখেন, হ্যাড সকল সাবজেক্টের সাথেই বসে। এই যে দেখেন, হ্যাড ফার্স্ট টেন্সে সকল, মানে সকল সাবজেক্ট বলতে কি বোঝাচ্ছে জানেন? আই, উই, ইউ, হি, শি, ইট, কোনো ব্যক্তি বস্তুর নাম সবার সাথে বসে। আর একটা কথা মিসিং হয়েছে এখানে, এই যে উইল হ্যাভ দেখতে পাচ্ছেন, এই উইল হ্যাভ সবার সাথে বসে। এই উইল হ্যাভ আপনার যত সাবজেক্ট আছে, সবগুলো আমার সাথে বসে। যেমন আই, উই, ইউ, দে, হি, শি, ইট, সিঙ্গুলার প্লুরাল সবার সাথেই আপনার এই যে উইল হ্যাভ বসে। তাহলে এটা নিয়ে কোনো প্রবলেম নাই, এই হ্যাড নিয়েও কোনো প্রবলেম নাই। হ্যাড সবার সাথেই বসে, উইল হ্যাভ সবার সাথে বসে, কিন্তু হ্যাভ হ্যাজ নিয়ে প্রবলেম আছে। থার্ড পারসন সিঙ্গুলার হইলে হ্যাজ, আদারওয়াইজ হ্যাভ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা সারাদিন কথা বলি চারটা স্টাইলে। আমরা পজিটিভ কথা বলি, নেগেটিভ কথা বলি, প্রশ্ন করি, আবার নেগেটিভ প্রশ্ন করি। তাহলে চলুন আমরা ক্লাসটার মধ্যে আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি 4 স্টাইলে সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। প্রথমে আমি রেখেছি হাবোধক, যেটাকে আমরা অ্যাফার্মেটিভ বলে থাকি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমাদের কি প্রয়োজন হবে? সাবজেক্ট প্রয়োজন হবে, হ্যাভ ভার্ব প্রয়োজন হবে। দেখেন, এখানে অন্য ভার্বও হইতে পারতো, যেহেতু আমরা হ্যাভ ভার্ব নিয়ে কথা বলতেছি তাই আমরা এখানে হ্যাভ ভার্বই দিব। সাবজেক্ট দিতে হবে, হ্যাভ ভার্ব দিতে হবে, তারপর একটা এক্সটেনশন। এই এক্সটেনশনটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপরে। ঠিক আছে, আপনি কিভাবে কি মনের ভাব, কি চাহিদা আপনি প্রকাশ করতে যাচ্ছেন সেটার উপরে এখানে আপনারা পরিবর্তন করতে পারবেন, বাট এটি থাকবে।
যেমন ধরেন আমাদের একটা সাবজেক্ট দরকার আই, আই হ্যাভ আমার আছে কি আ কার। এখানে মালিকানা অর্থে ব্যবহার করা হয়েছে, কারণ এখানে এই সব কয়টা ভার্ব হচ্ছে মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এই সব কয়টা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এই সব কয়টা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই এদের অর্থ মালিকানা আছে ছিল এরকম অর্থে ব্যবহার করা হবে। তাহলে দেখেন আমরা একটু আগেই পড়ে এসেছি আয়ার সাথে কি বসে, আয়ার সাথে হ্যাভ বসে। ভেরি সিম্পল, আয়ার সাথে কি বসে, হ্যাভ বসে, আয়ার সাথে হ্যাভ বসে। যেমন আই হ্যাভ আমার আছে কি আছে আ কার, আমার একটা গাড়ি আছে। আপনি চাইলে বলতে পারেন আই হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি আছে। আই হ্যাভ আ ওয়াইফ, আমার একটা বউ আছে। আই হ্যাভ এ মোবাইল ফোন, আমার একটা মোবাইল ফোন আছে। আই হ্যাভ আ ওয়াচ, আমার একটা ঘড়ি আছে। এভাবে আপনি পরিবর্তন করবেন। তো উই 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 কার সাথে বসে, উই প্লুরাল, হ্যাভ ও প্লুরাল, এটার সাথে বসে, ঠিক আছে। ইউ কার সাথে বসে, ইউ প্লুরাল হিসেবে ধরা হয়, সিঙ্গুলার হিসেবে ধরা হয়। ইউ হ্যাভ বসবে, ইউ এর সাথে হ্যাভ বসবে, তাহলে ইউ হ্যাভ এ ফ্যান, তোমার একটা কলম আছে, ঠিক আছে। দেখেন দে এর সাথেও হ্যাভ বসে, ভেরি সিম্পল। তার মানে এখানে যে কয়টা আছে সব কয়টার সাথে হ্যাভ বসে, ঠিক আছে। আর এখানে যে কয়টা আছে হি সি ইট এবং ব্যক্তির নাম, এই কয়টার সাথে এই হ্যাজ বসে। আর এই যে হ্যাড এবং উইল হ্যাভ, এই হ্যাড এবং উইল হ্যাভ এটা হচ্ছে এমন একটা জিনিস, এরা সবার সাথে বসে, এই সব কটার সাথে বসে। মানে এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট হইলে ওই যে হ্যাড উইল, এটা এটা যে কোনো একটা বসতে পারবে, কোনো মানে রেস্ট্রিকশন নেই। কিন্তু আপনি যখন হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করবেন তখন কিন্তু আপনার রেস্ট্রিকশন কাজ করবো, কারণ হ্যাজ শুধুমাত্র ওদের সাথে বসে, হ্যাজ শুধুমাত্র এদের সাথে বসে, আর হ্যাভ এদের সাথে বসে। তাই হ্যাভ এবং হ্যাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল করতে হবে। যেমন হি হ্যাজ আ ড্রিম, তার একটা স্বপ্ন আছে। শি হ্যাজ আ ড্রিম, তার একটা স্বপ্ন আছে। নিলয় হ্যাজ আ প্রবলেম, নিলয়ের একটা সমস্যা আছে। তো আপনারা বুঝতে পেরেছেন হ্যাজ কার সাথে বসে এবং হ্যাড কার সাথে বসে। আশা করি আপনাদের এই প্রবলেমটা নাই। যদিও প্রবলেম থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন, আমি সময় মতো ইনশাল্লাহ সেই রিপ্লাই দিয়ে দেবো। তারপর দেখেন চলুন আমরা কিছু উদাহরণ দেখে নিই। এতক্ষণ তো আমরা বেসিক জিনিসটা দেখলাম। যেমন দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে ফার্স্ট টেন্স এবং এটা হচ্ছে ফিউচার টেন্স, ঠিক আছে। এভাবে আমরা দেখবো। দেখেন এই সব কয়টা হচ্ছে প্রেজেন্ট টেন্স। যেমন আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। ইউ হ্যাভ আ ফ্যান, তোমার একটি কলম আছে। অথবা বলতে পারেন উই হ্যাভ এ ফ্যান, তোমার একটি কলম আছে। হি হ্যাজ এ ড্রিম, তার একটা স্বপ্ন আছে। আপনি চাইলে বলতে পারেন শি হ্যাজ এ ড্রিম, তার একটা স্বপ্ন আছে। এই কয়টা সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট টেন্সে গেল। এখন আমরা পড়বো হচ্ছে ফার্স্ট টেন্সে। আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। হ্যাড হচ্ছে এমন একটা ভার্ব, এটা অর্থ আপনার মালিকানা বোঝায়। হ্যাজ অর্থ, হ্যাভ অর্থ মালিকানা। তবে এই হ্যাড মালিকানা আপনার অতীতে ছিল। হ্যাঁ, অতীতে আপনার কোনো কিছুর মালিক ছিল। যেমন আই হ্যাড এ কার, আপনার একটা গাড়ি ছিল। ইউ হ্যাড আ ফ্যান, তোমার একটি কলম ছিল। হি হ্যাড এ ড্রিম, তার একটা স্বপ্ন ছিল। তাহলে এখানে আমরা পড়লাম অতীতকালে, হ্যাঁ টেন্সে, অতীতের যে টেন্স হয়, ঠিক আছে, সেখানে কি বসে, হ্যাড বসে। তারপর হচ্ছে ফিউচার টেন্সে আই উইল হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকবে। নাকি ইউ উইল হ্যাভ এ ফ্যান, তোমার একটি কলম থাকবে। হি উইল হ্যাভ আ ড্রিম, তোমার একটি স্বপ্ন থাকবে। তার মানে এটা ভবিষ্যতে কোনো কিছু থাকবে, এটা অতীতে কোনো কিছু ছিল, আর এটা বর্তমানে কোনো কিছু আছে। তাহলে হ্যাভ ভার্ব তিনটা অর্থে ব্যবহার করা হয়, বর্তমানে আছে, অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এতক্ষণ আমরা পড়েছি কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় হ্যাভ ভার্ব দিয়ে। এখন আমরা দেখতে পাচ্ছি কিভাবে হ্যাভ ভার্ব দিয়ে নাবোধক মানে নেগেটিভ বাক্য তৈরি করতে হয়। সেটা ভেরি সিম্পল। আমরা আগে কি পড়েছি, আমরা পড়েছি সাবজেক্ট পড়েছি, তারপর হ্যাভ ভার্বের প্রয়োজন হয়েছে, তারপর এক্সটেনশন দিয়েছি, তাই না। এই দেখেন এখানে একটা হ্যাভ ভার্ব, তারপর এক্সটেনশন দিয়েছিলাম। এখন ভেরি সিম্পল, আপনার সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস এক্সটেনশন ছিল। এখন শুধু হ্যাভ ভার্বের পরে একটা নট লাগাই দিবেন। কি লাগাই দিবেন, একটা নট লাগাই দিবেন, ঠিক আছে। তাহলেই নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ভেরি সিম্পল। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের তার সাথে শুধু হ্যাভের পরে, উইল হ্যাভের পরে, হ্যাডের পরে জাস্ট একটা নট বসিয়ে দিবেন। মানে যা আছে হ্যাভ ভার্ব তার সাথে একটা নট বসিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা নেগেটিভ বাক্যটা তৈরি করতে পারবো। যেমন আমি যদি বলি আই হ্যাভেন্ট, কি নাই, এনি টাইম, আমার কোনো সময় নেই। নেগেটিভ বাক্য। আমি বলছি আগে আই হ্যাভ টাইম, আমার সময় আছে, কথার কথা। এখন আমি বলছি আই হ্যাভন্ট এনি টাইম, আমার কোনো সময় নাই, ঠিক আছে। আমি যদি এটা বলি, যেমন হি হ্যাজন্ট এনি ডাউট, তার কোনো কি নাই, কোনো সন্দেহ নাই। হি হ্যাজন্ট এনি ডাউট, তার কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা পড়েছি একটু আগে হি হ্যাজ, আমরা পড়েছি কি হি হ্যাজ, আমরা পড়েছি হি হ্যাজ, তারপরে আমরা একটা এক্সপ্রেশন দিয়েছি। যেমন হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি ছিল। এখন গাড়ি আছে। এখন যদি আমি বলি হি হ্যাজ অন্ট এ কার, তার একটি গাড়ি নেই। এভাবে জাস্ট নট লাগিয়ে আপনার করতে হয়। আর এখানে উইল নটকে আমরা সংক্ষেপে লিখেছি ওন্ট হ্যাভ।
উইল নট হ্যাভ, ঠিক আছে, এই উইল নট হ্যাভকে আমরা সংক্ষেপে লিখেছি ওন্ট হ্যাভ। ওন্ট হ্যাভ যা, উইল নট হ্যাভও তাই। এর মানে এখানে এভরিওয়ান দ্বারা কি বুঝিয়েছি জানেন, মানে এই উইল নট সবার সাথে বসে। দেখেন হ্যাভ এবং হ্যাজ নিয়ে প্রবলেম ছিল, এই সবগুলোর সাথে হ্যাভ বসে এবং এই সবগুলোর সাথে হ্যাজ বসে। হ্যাঁ, এবং এই যে দেখেন এখানে যত আছে, যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর সাথেই এই যে ওন্ট হ্যাভ বসে এবং হ্যাড নট বসে, ঠিক আছে। হ্যাড নট এবং উইল নট এটা সবার সাথেই বসে, প্রবলেমটা হচ্ছে শুধু হ্যাভ এবং হ্যাজ, ঠিক আছে। আশা করি বুঝেছেন। দেখেন আধুনিক স্পোকেন ইংলিশে মালিকানা বোঝাতে ডোন্ট হ্যাভ বা ডাজন্ট হ্যাভ বেশি ব্যবহার করা হয়। আমরা একটু আগে বলেছি যেমন আই হ্যাভন্ট আ কার, আমার একটা গাড়ি নেই, বা আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। হ্যাঁ, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। আমি পরে বলেছি নাবোধক মানে কি, নেগেটিভ কিভাবে বলছি, আই হ্যাভন্ট আ কার, আমার একটি গাড়ি নেই। কিন্তু ওই যে আই হ্যাভ নট বা হ্যাভন্ট এ কার, হ্যাঁ, এই যে এই আই হ্যাভ নট বলেছি, আপনি আধুনিক ইংলিশে এটাকে কি করে জানেন, আধুনিক ইংলিশে আপনি নেগেটিভ করতে হলে কি লাগায় জানেন, ডো নট এবং ডাজ নট লাগাই, ঠিক আছে। আগে কি লাগাই, ডাজ নট লাগাই। আমরা একটু আগে পড়েছি হ্যাভ এর পরে নট বসে, হ্যাজ এর পরে নট বসে, বাট আধুনিক ইংলিশে নেগেটিভ করার ক্ষেত্রে ডোন্ট হ্যাভ বা ডাজন্ট হ্যাভ ব্যবহার করা হয়। এখন ডোন্ট হ্যাভ কাদের সাথে ব্যবহার করা হয়, ডোন্ট হ্যাভ ব্যবহার করা হয় হচ্ছে এইগুলার সাথে, এই যে এইগুলার সাথে। আর ডাজন মানে কি, থার্ড পারসন সিঙ্গুলার, মানে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এই ডাজন হ্যাভ ব্যবহার করা হয়। তাহলে আপনি যদি বাক্যকে আধুনিক ইংলিশের মতো করে নেগেটিভ করতে চান, তাহলে হি শি ইট এবং কোনো ব্যক্তির নামের পরে ডাজন হ্যাভ দিতে হবে নেগেটিভ করার জন্য, হ্যাভ ভার্ব দিয়ে। আর বাকি সব ক্ষেত্রে আপনার এই যে বাকি যা সব ক্ষেত্রে আছে সব ক্ষেত্রে হবে হ্যাভ নট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আপনি হ্যাভ নট দিলেও হবে, বাট আধুনিক ইংলিশে কি হয়, ডাজ নট হ্যাভ অথবা ডোন্ট হ্যাভ ব্যবহার করা হয়। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী সেটা করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর দেখেন আমি রেখেছি প্রশ্নবোধক বাক্য। এতক্ষণ পড়েছি আমরা কি, অ্যাফার্মেটিভ মানে হা বোধক, পরে পড়েছি সেটাকে নট লাগিয়ে নেগেটিভ করতে হয়। এখন আমরা প্রশ্ন করব, কিভাবে প্রশ্ন করতে হয়, হা বোধক মানে অ্যাফার্মেটিভ প্রশ্ন কিভাবে করতে হয় সেটা আমরা জানবো। একটু আগেই আমরা পড়েছিলাম যে একটা সেন্টেন্স গঠন হয় কেমনে, সাবজেক্ট, একটা ভার্ব, তারপর একটা এক্সটেনশন। বাট এই প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে এই যে একটা সাবজেক্ট একটা ভার্ব, এই যে ভার্বটা ছিল, হ্যাভ ভার্বটা ছিল, এটা জাস্ট টেনে আপনার সামনে বসিয়ে দিবেন, তাহলেই প্রশ্ন হয়ে যাবে। কি হয়ে যাবে, আমি পড়ছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখন আপনি যদি প্রশ্ন করতে চান, ওই যে সাবজেক্টের পরে ভার্ব দিয়েছিলেন, এখন শুধু ভার্বটা সামনে নিয়ে আসবেন, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে এগুলো সামনে নিয়ে আসবেন, তারপর সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, ঠিক আছে। তাহলে কি হবে, প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। মনে রাখতে হবে প্রশ্নবোধক বাক্য করার জন্য শেষে একটা এক্সক্লেমেশন, সরি কি বলে, ইন্টারোগেটিভ যা প্রশ্নবোধক মার্ক আছে, এটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা প্রশ্নবোধক বাক্য হবে না, এটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে বুঝতে পারতেছেন যে প্রশ্ন কিভাবে করে, এটা কিন্তু অ্যাফার্মেটিভ কোশ্চেন মানে হ্যাঁ বোধক বাক্যের কোশ্চেন, বুঝতে পেরেছেন। প্রশ্ন করতে হলে শুধুমাত্র এই হ্যাভ ভার্ব হোক, বি ভার্ব হোক, ডো ডিড ডাজ যাই হোক না কেন, শুধু সামনে বসিয়ে দিবে, সামনে বি ভার্বগুলো বসিয়ে প্রশ্ন করতে হয়। তার মানে সামনে বিভার বসে তারপর সাবজেক্ট দিলাম, যেখানে সাবজেক্ট তারপর এক্সটেনশন, তাহলে প্রশ্ন হয়ে গেল। আর এটা কি প্রশ্ন হলো, এটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক প্রশ্ন হয়ে গেছে। এখন আমি যদি নেগেটিভ প্রশ্ন করতে চাই, তাহলে একই তো কথা, প্রশ্ন করার জন্য হ্যাভ ভার্বগুলোকে সামনে আনতে হবে, এটা হ্যাঁ বোধক প্রশ্ন হয়েছে। আর নেগেটিভ করলে কি করতে হয়, ওই যে বিভার্বগুলোর পরে নট বসাইতে হয়, তাহলে এইগুলোর পরে নট বসাই দিল, ঠিক আছে। তাহলে হ্যাভন্ট, দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, ঠিক আছে, প্রশ্নবোধক বাক্য। এখন আপনি নাবোধক প্রশ্নবোধক করলে কি করবেন, জাস্ট বি ভার্বের সাথে একটা করে নট বসাই দেবেন, এখানে একটা নট বসাই দেবেন, এখানে একটা নট বসাই দেবেন, তাহলে নেগেটিভ প্রশ্ন হয়ে যাচ্ছে। ভেরি সিম্পল, তাই না। প্রশ্ন করার ক্ষেত্রে বিভাগগুলোকে সামনে নিয়ে আসতে হয়, তখন সেটা অ্যাফার্মেটিভ বা হাবোধক প্রশ্নবোধক হবে। বাট যখন আপনি এটার সাথে নট লাগাই দেবেন, এটা প্রশ্নবোধক হবে, তবে সেটা নাবোধক প্রশ্নবোধক হবে, বুঝেছেন। যেমন আমি যদি এক্সাম্পলে যাই, এক্সাম্পলে গেলে জিনিসটা আরো সহজ হবে। এটা যদি এক্সাম্পল দিই, এখানে যেহেতু এক্সাম্পল লেখা নেই, দেখেন, আশা করি আপনারা দেখতে পারতেছেন। দেখেন এই যে হ্যাভ দিয়ে আমরা কি করেছি বলেন তো, হ্যাভ দিয়ে আমরা প্রশ্ন করেছি, হ্যাভকে সামনে নিয়ে আসছি মানে বিভাগকে সামনে নিয়ে আসছি। তাহলে হ্যাভ আই, আমি একটু এটা ক্লিয়ার করে নিই, একটু ক্লিয়ার করে নিই, ঠিক আছে। দেখেন হ্যাভ আই, দেখেন হ্যাভ আই এনি কোয়েশ্চেন্স,
মানে আমার কি কোনো প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে এরকম, আমার কি কোনো প্রশ্ন আছে, হ্যাভ আই এনি কোয়েশ্চেন্স, আমার কি কোনো প্রশ্ন আছে। এখন যদি আমি নেগেটিভ প্রশ্ন করি, আমার কি কোনো প্রশ্ন নাই, তাহলে কি হবে, এখানে একটা নট লাগিয়ে দিবেন শুধুমাত্র। হুম, তাহলে কি হবে, হ্যাভন্ট আই এনি কোয়েশ্চেন, হ্যাভন্ট আই এনি কোয়েশ্চেন, আমার কি কোনো প্রশ্ন নেই, হ্যাভন্ট আই এনি কোয়েশ্চেন, আমার কি কোনো প্রশ্ন নেই, তাহলে নেগেটিভ প্রশ্ন হয়ে যাবে। আর পজিটিভ কি, হ্যাভ আই এনি কোয়েশ্চেন, আমার কি কোনো প্রশ্ন আছে। আপনি বলতে পারেন হ্যাজ দিয়ে, যেমন হ্যাজ হি এ মোবাইল, তার কি একটা ফোন আছে, হ্যাজ হি এ মোবাইল, তার কি একটা মোবাইল আছে। এখন এটাকে আপনি নেগেটিভ প্রশ্ন করবেন, তাহলে কি হবে, তার কি একটি মোবাইল নাই, তার কি একটি মোবাইল নাই, তখন আপনি এখানে একটা নট লাগাই দেবেন, ঠিক আছে, হ্যাজন্ট, ঠিক আছে, হ্যাজন্ট। তাহলে কি হবে, হ্যাজন্ট হ্যাভ মোবাইল, তার কি একটা মোবাইল নেই, তার কি একটা মোবাইল নেই। আচ্ছা, তারপর এই যে হ্যাড এবং উইল, এরা সবার সাথেই বসে, আমি একটু আগে বলেছিলাম আপনাদেরকে। হ্যাভ হচ্ছে কাদের সাথে বসে, যারা প্লোরাল এদের সাথে বসে, আর হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার, মানে হ্যাভ বসে এদের সাথে আর হ্যাজ বসে এদের সাথে, ঠিক আছে। আর হ্যাড এবং উইল এরা সব সাবজেক্টে এই সবগুলোর সাথেই বসে, এদের কোনো প্রবলেম বাধ্যবাধকতা নাই। ওকে, ঠিক আছে, তাহলে দেখুন আমি একটা হ্যাড দিয়ে দেখাই। আমি যদি বলি হ্যাড আই আ মিটিং, আমার কি একটা মিটিং ছিল, আমার কি একটা মিটিং ছিল, হ্যাড আই মিটিং, আমার কি একটা মিটিং ছিল। এখন যদি বলি আমার কি একটা মিটিং ছিল না, তাহলে এখানে একটা নট লাগাই দিবেন, তাহলে তো কাহিনী শেষ, তাহলে তো নেগেটিভ প্রশ্ন হয়ে গেল, তাই না। তারপরে হচ্ছে উইল, উইল দিয়ে প্রশ্ন করি, তাই না, উইল উই, কি বলে, আচ্ছা, উইল উই এ জব, আমাদের কি একটা চাকরি থাকবে, কি বলছে, দেখেন এখানে হ্যাভটা কোথায়, উইল এখানে একটা হ্যাভ থাকার কথা, ঠিক আছে। উইল হ্যাভ উই আ জব, অথবা উইল উই হ্যাভ আ জব, যখন দুইটা ভার্ব থাকে তখন মাঝখানে আপনার কি দিতে হয় জানেন, মাঝখানে সাবজেক্ট দিতে হয়, যে মাঝখানে সাবজেক্ট দিতে হয়, ঠিক আছে, মাঝখানে সাবজেক্ট দেওয়া লাগে। আমি আর একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি আপনাদেরকে, ভেরি সিম্পল, একদম দেখেন, মনের মতো করে বুঝিয়ে দিব। ওকে, দেখুন এখানে একটা হ্যাভ হবে, ঠিক আছে, নিচে কি লিখেছি নাকি বুঝতেছি না, নিচে তো লেখা নেই। ওকে, ঠিক আছে, দেখেন তাহলে কি হইলো, এই যে হ্যাভ দিয়ে প্রশ্ন করছি, এটা দিয়ে করতে পারছি, এটা দিয়ে করতেছি, এখন এটা দিয়ে করব, উইল হ্যাভ, ঠিক আছে, এই যে উইল হ্যাভ, তারপর আপনি ভবিষ্যৎ বোঝাতে এরকম বোঝাবেন, কিন্তু মনে রাখতে হবে এখানে একটা উইল আছে, এখানে একটা হ্যাভ আছে, যখন দুইটা বিভার একসাথে বসে তখন মাঝখানে সাবজেক্টটা ঢুকাই দিতে হয়, তাহলে মাঝখান এখান থেকে একটা সাবজেক্ট ঢুকাই দিবেন, তাহলে কি হবে, উইল দে হ্যাভ আ জব, উইল দে হ্যাভ আ জব, উইল দে হ্যাভ আ জব, তাদের কি একটা চাকরি হবে বা তাদের কি একটা চাকরি থাকবে। এখন এটা যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে, উইল নট অথবা ওয়ান্ট, ঠিক আছে, ওন্ট উই হ্যাভ এ জব, আমাদের কি একটা চাকরি থাকবে, ওন্ট আই হ্যাভ এ জব, আমার কি একটা চাকরি থাকবে। তাহলে আমি নেগেটিভ করি আর পজিটিভ করি, প্রশ্ন যাই করি, মাঝখানে আমাকে সাবজেক্ট দিয়ে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর দেখেন আমি রেখেছি কোয়েশ্চেন এবং অ্যান্সার সেশন। এখানে আমরা এতক্ষণ যা পড়লাম সেগুলো আপনার জীবনে আপনি কিভাবে ব্যবহার করবেন সেগুলো এখানে আপনাকে বলতে হবে, কিভাবে আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করব। হ্যাভ ইউ এনি ব্রাদার্স, তোমার কি কোনো ভাই আছে। দেখছেন এই যে বিভার সামনে নিয়ে আসছে, তাই প্রশ্ন হয়ে গেছে। এখন যখন ডু ডিড ডাজ, সরি এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন সেটার উত্তর হয় সংক্ষেপে, ইয়েস অথবা নো দিয়ে, আই মিন বিভাগ দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে সংক্ষেপে, সেটা কি হবে, ইয়েস অথবা নো দিয়ে হবে। হ্যাভ ইউ এনি ব্রাদার্স, তোমার কি কোনো ভাই আছে, যদি থাকে ইয়েস আই হ্যাভ টু ব্রাদার্স, সংক্ষেপে উত্তর দিবেন। আর যদি বলে নাই, তাহলে কি নো, আপনি শুধু নো দিলেও হয়ে যাবে, এটা না দিলেও হবে, তারপর আপনার বাক্যের সৌন্দর্যের জন্য বসাতে পারেন, নো আই হ্যাভেন্ট এনি ব্রাদার্স, মানে আমার কোনো ভাই নেই। দেখেন প্রশ্ন করতেছে, হ্যাজ সামনে নিয়ে আসছে, হ্যাজ শি আ ল্যাপটপ, তার কি একটা ল্যাপটপ আছে, যদি থাকে তাহলে আপনি বলবেন হ্যাঁ ইয়েস, আর যদি না থাকে তাহলে নো, এতে উত্তর হয়ে যাবে। চাইলে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপর দেখেন কি আছে, হ্যাড আছে, ঠিক আছে, দেখেন একটা কল আসছে, হ্যাড আসছে, হ্যাড দে গার্ডেন, তাদের কি একটা বাগান ছিল, ফার্স্ট টেন্সে প্রশ্ন করেছে, যে টেন্সে প্রশ্ন করুক উত্তর হবে সংক্ষেপে ইয়েস দে হ্যাড, নো দে হ্যাডন্ট, তাদের ছিল না, না হলে নো, আর হা হলে ইয়েস দিবেন। তাহলে সেলফ প্র্যাকটিসটা কি,
সেলফ প্র্যাকটিসটা হচ্ছে এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঘরে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে এবার নিজে নিজে প্র্যাকটিস করবেন। নিচের কোশ্চেনগুলো অ্যান্সার খাতায় লিখতে হবে এবং আপনাকে কি করতে হবে, জোড়ায় জোড়ায় প্র্যাকটিস করতে হবে অন্য কোনো পার্টনারের সাথে। যদি পার্টনার না থাকে নিজে নিজেই ট্রাই করবেন। দেখেন এখানে তো অবশ্যই কিছু একটা হবে। ইউর সাথে কি বসে, ইউর সাথে এখানে হ্যাভ বসে, ঠিক আছে। ইউর সাথে কি বসে, হ্যাভ বসে। হ্যাভ ইউ হ্যাভ পাসপোর্ট, তোমার একটা পাসপোর্ট আছে। আপনি চাইলে এখানে হ্যাডও বলতে পারবেন, কারণ হ্যাডের তো কোনো বাধ্যবাধকতা নেই, সবার সাথেই বসে। উইলেরও তো কোনো বাধ্যবাধকতা নেই, সবার সাথে বসে, ঠিক আছে। হ্যাভ ইউ হ্যাভ পাসপোর্ট, তোমার একটা পাসপোর্ট আছে। এখন আপনি চাইলে এনে বলতে পারেন হ্যাজ। হ্যাজ কেন হ্যাজ হবে, কারণ নীলা থার্ড পারসন। হ্যাজ নীলা ড্রেস, নীলার কি নতুন একটা ড্রেস বা জামা আছে। আপনি চাইলে কি করতে পারেন, নেগেটিভ করতে পারেন। হ্যাডন্ট নীলা নিউ ড্রেস, নীলার একটা নতুন মানে জামা কাপড় নেই, জামা নেই। ওকে, ইউ এর সাথে কি বসে, হ্যাভ বসে। ইউ হ্যাভ এ হাউস ইন এ ঢাকা, তোমার ঢাকা শহরে একটা বাড়ি আছে, ঠিক আছে। অথবা আপনি বলতে পারেন ইউ উইল হ্যাভ এ হাউস ইন ঢাকা, তোমার ঢাকা একটা বাড়ি থাকবে। ইউ এর সাথে অনেক কিছুই বসে। ইউ হ্যাড আ হাউস ইন এ ঢাকা, তোমার ঢাকা একটা বাড়ি ছিল, এটাও বলতে পারবেন, ঠিক আছে। এই দুটো আপনাদের হোমওয়ার্ক। এই দুটো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন কি হতে পারে অ্যান্সার, ঠিক আছে। এখানে এই দুটো আপনাদের অ্যান্সার করতে হবে। বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আমার ইউটিউবে এবং ফেসবুক পেজে সকল ধরনের ভিডিও থাকে, টিপস ট্রিক্স, গ্রামাটিক্যাল, প্রনাউন্সিয়েশন এবং ইংলিশ স্পোকেন কোর্স সম্পর্কে বাস্তবিক নলেজ নিয়ে আলোচনা করা হয়। আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। এবং আমার সব ভিডিও একটা পুরো ফুল কোর্স আমি ফ্রিতে আপলোড করব ইউটিউবে, ঠিক আছে, এবং ফেসবুক পেজে করে আপনারা ইংরেজিতে কথা বলতে পারেন। ওকে, আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। আর ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই আপনারা আমাদের মন্তব্য করার জন্য কিন্তু সুযোগ পাচ্ছেন। কমেন্ট বক্সকে আপনি কিন্তু আপনার মন্তব্যটা জানাতে পারেন, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, অসংখ্য ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম।